সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আইনি কথার আজকের পর্বে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব রিয়েল এস্টেটের বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা সবাই জানেন যে আমি একজন রিয়েল এস্টেট লয়ার এবং রিয়েল এস্টেট লয়ার হিসেবে যখন আমি বিভিন্ন ট্রানজ্যাকশন ডিল করি তখন আমি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। এটাও হতে পারে অনেক সময় অনভিজ্ঞতার কারণে, অনেক সময় হতে পারে যারা বায়ার বা যারা সেলার তাদের এবং আমাদের মধ্যে, অথবা রিয়েলটর এবং আমাদের, অথবা মর্টগেজ এজেন্ট এবং আমাদের মধ্যে ইনফরমেশন গ্যাপের কারণে। যার কারণে আজকের এই পর্বে আমি কিছু রিয়েলিস্টিক প্রবলেম যেগুলো আমি প্রায় ফেস করি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিতে চাই যে আমাদের এই আইনি কথার যে পর্বগুলো রয়েছে এগুলো কোনোভাবেই লিগ্যাল অ্যাডভাইস নয়, এগুলো শুধুমাত্রই তথ্যভিত্তিক। আমরা বিভিন্ন তথ্য শেয়ার করি, সব যে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন কোনো কথা নেই। আপনার যে স্পেসিফিক সিচুয়েশন, সেই সিচুয়েশনের জন্য অলওয়েজ আপনার একজন লয়ারের গাইডেন্স নেওয়া প্রয়োজন এবং আমরা ওমর জাহিদ ল প্রফেশনাল কর্পোরেশন সবসময় সদা প্রস্তুত রয়েছি আমাদের যে কোনো ক্লায়েন্টের যে কোনো লিগ্যাল সার্ভিস যদি প্রয়োজন হয় যে এরিয়াতে আমরা প্র্যাকটিস করি সেখানে সার্ভিস দেওয়ার জন্য। এবারে আসি আমি কিছু বেসিক বিষয়। আমরা যখন আইনি কথার প্রথম পর্ব চালু করেছিলাম তখন আমরা শুরুই করেছিলাম রিয়েল এস্টেট দিয়ে, এবং একটি রিয়েল এস্টেট পারচেজ বা সেল করার ক্ষেত্রে আপনাদের কি কি করতে হবে, কি কি বিষয় বিবেচনায় নিতে হবে, সেই জিনিসগুলো আমরা আমাদের প্রথম পর্বগুলোতে আলোচনা করেছিলাম। আপনাদের যদি সময় থাকে আপনারা এগুলো ফেসবুকে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যদি আপনারা কেউ মনে করেন যে আপনাদের দেখার প্রয়োজন রয়েছে। আজকে আমাদের এই পর্বে আমরা যে বিষয়গুলোতে মূলত ফোকাস করতে চাই সেটি হচ্ছে, আমি যখন একজন লয়ার হিসেবে কোনো ট্রানজ্যাকশন ক্লোজ করার পরে অথবা ক্লোজ করার আগে বেশ কিছু সমস্যা বা প্রবলেম আমার সম্মুখীন হতে হয়। এবং এই ক্ষেত্রে সবচেয়ে যেটা মেজর আমি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে যে বায়ারের ধারণা যে এই জিনিসগুলো লয়ার সব কিছু ডিল করবে, এবং এখান থেকেই সমস্যার উৎপত্তি। এবারে আমি প্রথমে ধাপ বাই ধাপ ভাসি। আপনি জানেন যে এখন বর্তমান মার্কেট অনেক হট বলতে এই অর্থে যে ক্রেজি বিডিং চলছে। কোনো একটি প্রপার্টি কিনতে গেলে আমি এরকমও শুনেছি যে 42টা অফার পড়েছে, 80টা অফার পড়েছে। এরকম একটি সিচুয়েশনে যখন একজন মানুষ বাড়ি কিনতে যায় তখন অনেক সময় আপনি কোনো কন্ডিশনাল অফার দিতে পারেন না। কন্ডিশনাল অফার কি? কন্ডিশনাল অফার হচ্ছে যে আপনি যখন একটি বাড়ি কিনতে চান আপনি তখন এখানে একটা অফার দিলেন যে আমার এই বাড়িটা কিনবো এই শর্তে যে আমার একটি ফাইন্যান্সিং অ্যাভেলেবেল হয়েছে। অর্থাৎ আমি 10 দিন বা 15 দিন তোমাদের কাছ থেকে সময় নিলাম, এই 10 বা 15 দিনের মধ্যে আমি ব্যাংকে অ্যাপ্লাই করব বা যে কোনো ক্রেডিট লেন্ডারের সাথে অ্যাপ্লাই করব, এবং তারা যদি আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে অথবা অ্যাপ্রুভ করে সেই ক্ষেত্রে আমি আমার যে ফাইন্যান্সিং কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনটা ওয়েভ করে দিব। যদি এই কন্ডিশনটা ওয়েভ না করি তাহলে যেটা হবে যে আমি যে অফারটা দিয়েছি এই বাড়িটি কেনার জন্য সেই এগ্রিমেন্টটি বা অফারটি নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ এইটার আর কোনো ইফেক্ট থাকবে না, কোনো লিগ্যাল ইম্প্যাক্ট থাকবে না। আচ্ছা, একইভাবে কন্ডিশন দেওয়া যায় হচ্ছে বাড়ি ইন্সপেকশনের। আপনারা জানেন বা যারা রিসেন্টলি বাড়ি কিনেছেন, প্যান্ডামিকের কারণে অনেকের জন্যই এটা খুব কঠিন যে বাড়ি গিয়ে ফিজিক্যালি ইন্সপেকশন করা বা দেখা। অনেকে আমি এরকমও শুনেছি যে ভিডিওর মাধ্যমে বাড়ি দেখে বাড়ি কিনে অফার দিয়ে ফেলেছে, কারণ তাদের সময় নেই বা ওই সুযোগ নাই যে বাড়ি গিয়ে অ্যাকচুয়ালি দেখে তারপরে ইন্সপেকশন করে তারপরে তারা অফার দিবে। সেটা তো গেল এক বিষয়। তার চেয়েও বড় বিষয় হচ্ছে যে অনেকে বাড়ি কিনতে চায় ইন্সপেকশন কন্ডিশন দিয়ে, যেটার মেইন কথা হচ্ছে যে আমি একজন সার্টিফাইড ইন্সপেক্টর নিয়ে আসবো এই বাড়িতে, যে এসে পুরো বাড়িটা ইন্সপেক্ট করবে এবং সে আমাকে একটা রিপোর্ট দিবে, যে রিপোর্টটা বায়ারের কাছে স্যাটিসফ্যাক্টরি। যদি রিপোর্টে কোনো মেজর ইস্যুস থাকে সেই ইস্যুসগুলো রেইজ করতে হবে সেলারের সাথে, এবং বলতে হবে যে সেলার যদি এই জিনিসগুলো রিজলভ না করে সেই ক্ষেত্রে আমি ওয়েভারটা দিব না আমার ইন্সপেকশনে, এবং এগ্রিমেন্টটা তখন নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এখন যেটা আমি প্রথমেই বলতেছিলাম যে যখন এই ক্রেজি বিডিংটা শুরু হয় সেই ক্রেজি বিডিংয়ের সময় সাধারণত সেলাররা বা লিস্টিং এজেন্ট যারা থাকে
তারা কখনোই ফাইন্যান্সিং কন্ডিশন অথবা তারা কখনোই ইন্সপেকশন কন্ডিশন এই জিনিসগুলোর জন্য প্রস্তুত থাকে না, অথবা তারা এই অফারগুলো অ্যাকসেপ্ট করে না, অথবা তারা যদি 20টা অফার পায় যখনই দেখে যে যেসব অফার কন্ডিশনাল তারা এই অফারগুলোকে আগে সাইডে সরিয়ে ফেলে। তারা চেষ্টা করে যে কোনটা ফার্ম অফার, কোনটা কুইক ক্লোজিং, কোনটা কত তাড়াতাড়ি তাদের যে অ্যাভেলেবেল সুইটেবিলিটি ডেট বা তাদের যে প্ল্যান সেটার সাথে যায়, সেই অনুযায়ী তারা সাধারণত অফারগুলো অ্যাকসেপ্ট করতে চায় যখন তারা তাদের সেলারের সাথে রিভিউতে বসে লিস্টিং এজেন্ট। তো এই ক্ষেত্রে আমরা যেটা লয়ার হিসাবে প্রথমেই সমস্যায় পড়ি সেটি হচ্ছে যে এই ইন্সপেকশন কন্ডিশন না থাকার কারণে, যেহেতু ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে রিসেল হোম, প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু প্রবলেম থাকবেই, যে প্রবলেমগুলো আসলে আমি এখন যেটাকে মনে করি কাইন্ড অফ ইনহারেন্ট হচ্ছে এই অর্থে যে যেগুলোই ওল্ড বাড়ি আছে যখনই আপনি ওই বাসায় যাবেন, এই বাড়িগুলো সাধারণত দেখা যায় 40, 50, 60 বছর পুরনো, কোনো বাড়ি হয়তো 10-15 বছরের পুরনো, এবং সেখানে সব অ্যাপ্লায়েন্সগুলো হয়তো ওয়ার্কিং অর্ডারে কাজ নাও করতে পারে। এখন মনে করেন আপনি যখন একটা এগ্রিমেন্ট সাইন করলেন সেলারের সাথে, হয়তোবা আপনি ইন্সপেকশন কন্ডিশন দেন নাই বিকজ আপনার মধ্যে ভয় কাজ করছে যে আমি যদি ইন্সপেকশন কন্ডিশন দেই তাহলে হয়তো বিডিং ওয়ারে আমি এই বাড়িটি পাবো না। আপনি হয়তোবা ফাইন্যান্সিং কন্ডিশন দেন নাই, যে এই চিন্তা করে যে আমি যদি এটা দেই তাহলে হয়তো এই বিডিং ওয়ারে আমি আমার এই প্রপার্টি পাবো না। অথবা যদি এটা কোনো কন্ডোমিনিয়াম হয়, আমি ইদানিং লক্ষ্য করছি যে কন্ডোমিনিয়ামের স্ট্যাটাস সার্টিফিকেট রিভিউ না করেই সরাসরি, অর্থাৎ রিভিউর কোনো অপশন না রেখেই সরাসরি এগ্রিমেন্ট সাইন করা হচ্ছে বা ফার্ম অফার দেওয়া হচ্ছে, কারণ স্ট্যাটাস সার্টিফিকেট রিভিউ করার মতো সুযোগটাও অনেক সময় সেলাররা দিতে চায় না। অথবা বিডিং ওয়ার্ডে জেতার জন্য অনেক রিয়েল এস্টেট এজেন্ট যারা ওনারা যেটা করেন যে আগেই স্ট্যাটাস সার্টিফিকেটটা নিয়ে আসেন এবং তারা সাধারণত কোনো লয়ারের সাথে রিভিউ করেন, রিভিউ করার পরে যখন কনফার্ম হন যে না এখানে স্ট্যাটাস সার্টিফিকেটে কোনো প্রবলেম নাই, তখন তারা একটি ফার্ম অফার নিয়ে আসার চেষ্টা করেন। তো এই জিনিসগুলো যখন হয় তখন আপনি অলওয়েজ লক্ষ্য করবেন যে আপনার যে এগ্রিমেন্টটা রয়েছে ওই এগ্রিমেন্টে আপনি কি কন্ডিশন দিচ্ছেন। যেমন ফাইন্যান্সিং কন্ডিশন, ইন্সপেকশন কন্ডিশন হয়তো বা নাই, তারপরে আপনি হয়তো দিলেন যে দ্য হোম উইড বি নিট অ্যান্ড ক্লিন সোয়েপ্ট ব্রুম কন্ডিশন, অর্থাৎ আপনার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আপনি হয়তো কন্ডিশন দিলেন যে সব চ্যাটেলস যেসব আছে, চ্যাটেলস বা শ্যাটেল যেটাই আমরা বলি, শ্যাটেল যেগুলোকে আমরা বলি যেমন ফ্রিজ, যেমন স্টোভ, যেমন মাইক্রোওয়েভ, চুলো, এই ধরনের যা কিছুই রয়েছে, ওয়াশার ড্রায়ার, ডিশওয়াশার, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন, এই জিনিসগুলো ইন গুড অ্যান্ড ওয়ার্কিং অর্ডারে থাকবে। এটা হয়তো বা আপনি কন্ডিশনে লিখে দিলেন। অথবা অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে একজন বায়ার যখন বাসাটা ভিজিট করেছে তখন তার চোখেই অনেকগুলো ছোট ছোট বিষয় পড়েছে, যেমন হয়তো পানির নবটা কাজ করছে না, হয়তোবা ছাদের উপরে কোনো একটা জায়গায় ছিদ্র আছে, হয়তোবা যে ওয়াল আছে সেই ওয়ালের হয়তো পেইন্টিং উঠে গেছে, পেইন্টিং হয়তো নাই। তো এর ধরনের নানা সিচুয়েশন আমরা অনেক সময় দেখি যেগুলো আমাদের যারা রিয়েলটর রয়েছেন তারা তখন এগ্রিমেন্টে উল্লেখ করে দেন যে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। এবারে আসি সত্যিকারের ঝামেলাটায় আমরা কখন পড়ি। যেমন ধরেন আপনি বাড়িটা ক্লোজিং করছেন 18ই অক্টোবর, কথার কথা আগামীকাল, এরকম একটি সময় আপনি হয়তো বা বাসা আজকে ভিজিট করতে যাচ্ছেন, আপনি ইন্সপেকশন করতে যাচ্ছেন বাড়িটা। এখন ইন্সপেকশন করার পরে আপনি গিয়ে দেখলেন যে সব কিছু ঠিক আছে, আপনি আমাকে জানালেন যে ওমর ভাই সব কিছু ঠিক আছে, আপনি ক্লোজিং করেন। আমি ক্লোজিং করলাম। ক্লোজিং করার পরে আপনি যখন বাসায় গেলেন তখন দেখা গেল যে ওরা যখন বাসাটা ভ্যাকান করতে গেছে বাসার মধ্যে অনেক প্রবলেম। হয়তো বা আপনি যখন গেছেন তখন দেখছেন যে বাসাটা এত সুন্দর করে সাজানো, কিন্তু ওরা যখন ওয়ালের পেন্টিংগুলো টেনে উঠে ফেলছে অথবা ওদের ওয়াল মাউন্ট থেকে যখন তাদের টিভি সরিয়ে ফেলছে বা বাসাটা যখন সরিয়ে নিয়ে বাসার মালামাল যখন সরিয়ে নিয়ে গেছে তখন বিভিন্ন জায়গায় ছোট ছোট ড্যামেজ তৈরি হয়েছে। প্রথম যে মিথ এখানে আমাদের রিয়েলটর বা অনেক ক্লায়েন্টসের মধ্যে কাজ করে সেটি হচ্ছে যে আমি যদি এটা 24 আওয়ার্সের মধ্যে লয়ারকে জানাই তাহলে লয়ার এটা সলভ করে দিবে। আসলে এই ধরনের কোনো বিষয় নেই।
যে 24 আওয়ার্সের মধ্যে বা 48 আওয়ার্সের মধ্যে যদি জানাই তাহলেই এটা লয়ার সলভ করে দিবে বা লয়ার গিয়ে টাকা করে নিয়ে আসবে, টাকা নিয়ে আসবে অপর পাশের পার্টি থেকে। সত্যিকার অর্থে যেটা হয়, এই 24 আওয়ার্সের যে ব্যাপারটা এসেছে সেটার মূল কারণ হচ্ছে যে আপনি ইমিডিয়েটলি কতগুলো এভিডেন্স গ্যাদার করবেন। অর্থাৎ আপনি যখন ছবি তুলবেন, আপনি যখন যে প্রবলেম যে ইসে কাজ করছে না, এটা যখন অপর পাশের পার্টিকে আপনি নোটিফাই করবেন, এটা যদি 24 আওয়ার্সের ভিতরে হয় তাহলে যে সুবিধা সেটা হচ্ছে যে সেলার বলার সুযোগ থাকে না যে ও এটা তো তোমরা এসে করেছো বা ও এটা তো আগে ছিল না। কারণ আপনি ইন গুড ফেইথ উইদিন 24 আওয়ার্সের ভিতরে আপনি এই জিনিসগুলো দেখেছেন বা ছবি তুলেছেন এবং সেই ছবিগুলো গ্যাদার করে আপনি আমাদেরকে পাঠিয়েছেন। এখন মনে করেন আপনি আমাকে পাঠালেন ছবিগুলো যে ওমর ভাই আমি এসে দেখছি যে আমার ফ্রিজ কাজ করছে না, অথবা আপনি এসে দেখছেন আপনার মাইক্রোওয়েভ কাজ করছে না, অথবা আপনি দেখলেন যে সে যাওয়ার সময় আপনার দরজাটা ভেঙে চলে গেছে। তখন আপনার করণীয় কি? আপনি তখন এই ছবিগুলো সব কিছু আমাকে পাঠালেন, পাঠানোর পরে বললেন যে ওমর ভাই এটা কি হলো, এটা ওই পাশের পার্টি এই কাজটা করে গেল, এখন আমার কি করণীয়? আপনার করণীয় যেটা সেটা হচ্ছে যে আপনি এই ছবিগুলো তুলে আপনি আমাকে জানালেন। আমি যেটা করব সেটি হচ্ছে যে আমি এটা অপর পাশের লয়ারকে জানাবো। অপর পাশের লয়ারকে ইন রাইটিং অথবা ফোন করব। আমরা সাধারণত ম্যাক্সিমাম টাইম ইন রাইটিং এটা জানাই, অথবা ফোন করি, ফোন করে বলি যে তোমার ক্লায়েন্টস বা সেলার্স তোমার বাসা ছেড়ে যাওয়ার সময় এই প্রবলেমগুলো ক্রিয়েট করেছে এবং আমি তোমাকে এখন এটা পাঠাচ্ছি, তুমি এটা ঠিক করো। আচ্ছা, তখন যেটা হয় যে সেলারের লয়ারের তখন একটা অব্লিগেশন থাকে, সেটি হচ্ছে যে সে তখন তার ক্লায়েন্টসের সাথে কন্ট্যাক্ট করবে। ক্লায়েন্টসের সাথে কন্ট্যাক্ট করে বলবে যে ওই পাশের লয়ার আমাদেরকে এই জিনিসগুলো পাঠিয়েছে, এই জিনিসগুলো পাঠানোর ফলে তুমি এখন এটার ব্যাপারে কিভাবে রিজলভ করতে চাও। প্রবলেমটা তৈরি হয় তখনই যখন সেলার আসলে এখানে আর কোনো রেসপন্স করতে করে না। কারণ হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম অভিজ্ঞতায় যেটা বলে যে সেলার যখন বাড়িটা ক্লোজিং হয়ে যায় এবং সে যখন তার টাকাটা পেয়ে যায়, এরপরে সাধারণত সে আর এইখানে কোনোভাবেই অ্যাকাউন্টেবল থাকতে পছন্দ করে না। এবং সে যখন, যদি আপনি লাকি হন, যদি লয়ার সেলার সাইডের ভালো হয় বা সে যদি তার ডিউটি অফ কেয়ার বা ডিউ ডিলিজেন্স যেটা আছে সেটা যদি করার চেষ্টা করে এবং সে যদি সেলারকে বলে যে তোমার এই জিনিসগুলো করে দেওয়া উচিত, কিন্তু সেলার যদি সেক্ষেত্রে কোনো প্রকার রেসপন্স না করে তখন কিন্তু লয়ার হেল্পলেস, সেলারের লয়ারও হেল্পলেস, অ্যাজ এ বায়ার লয়ার আমিও হেল্পলেস। কারণ আমাদের এর মধ্যে আর কোনো ইন্টারনাল কোনো মেকানিজম নাই এখানে। তখন আপনার কি করতে হবে? তখন করতে হবে যে আপনি ছবি যেগুলো তুলেছেন এই ছবিগুলো নিয়ে একটা স্মল ক্লেমস কোর্টে গিয়ে আপনার ক্লেম সাবমিট করতে হবে। এখন অনেকের জন্য এটা একটা হ্যাসেল, কারণ আপনি কোর্টে যাবেন, স্মল ক্লেমস কোর্টে তার বিরুদ্ধে মামলা করবেন, ওই সেলার যে অ্যাড্রেস দিয়েছে সেই সেলারের কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার কাছে নাও থাকতে পারে, সেলার যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসে সেলার নিজে নাও থাকতে পারে, তাকে চেস করা তখন অনেক সময় ডিফিকাল্ট হতে পারে। তো ইন আদার ওয়ার্ডস, সত্যি কথা বলতে যেটা, এটা পার্সু করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে বায়ারের এক্ষেত্রে করণীয় কি? করণীয় দুইটা। একটা হচ্ছে আইদার ইউ জাস্ট অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইজ, যে হ্যাঁ এখানে আমার আর কিছু করার নাই, যা যা ড্যামেজ আছে আমি এটা নিজে খরচ করে নিজের টাকা দিয়ে করব, অথবা আপনি লিটারেলি সেলারের এগেনস্টে কোর্টে গিয়ে মামলা করতে পারেন, স্মল ক্লেমস কোর্টে, এবং আপনার যে ড্যামেজেস আপনি যেটা ফেস করছেন সেটা আপনি ক্লেম করতে পারেন ওখানে। এখন আমরা মাঝে মাঝে যেটা শুনি যে আমাদেরকে ফোন দিয়ে বলে লয়ার তাহলে কি করলো এখানে। আসলে লয়ারের এখানে কিছু করার নাই, কারণ লয়ার এখানে হ্যান্ডস টাইট। লয়ার যেটা করে সেটা হচ্ছে যে আপনার যে কনসার্নস আছে সেটা আমরা ওই পাশের পার্টিকে জানাই, ওই পাশের পার্টি তার নিজের ক্লায়েন্টকে জানায়, এবং আলটিমেটলি ক্লায়েন্ট কি রেসপন্স করে, দ্যাট মিনস সেলার্স কি রেসপন্স করে, তার উপরে বেস করে এই পুরো ঘটনাটা হয়। আমি আপনাদেরকে একটা রিসেন্ট উদাহরণ দিচ্ছি। আমার এক ক্লায়েন্ট, খুবই ভালো ক্লায়েন্ট, আমার সাথে তাদের খুবই ভালো রিলেশন, পার্সোনাল লেভেলেও খুব ভালো রিলেশন। তারা রিসেন্টলি একটি বাড়ি কিনলেন এজাক্সে। সেলার যখন ওই বাসা থেকে চলে গেছে তখন দুনিয়ার গার্বেজ ইনক্লুডিং তাদের বেড, টেবিল, চেয়ার, এগুলো সব বাসার সামনে অথবা গ্যারেজের ভিতরে রেখে গেছেন।
এখন মনে করেন তিনি আমাকে ফোন দিলেন, সব কিছুর ছবি তুলে ফোন দিয়ে আমাকে বললেন যে ওমর ভাই এটা কি হলো, এটা কেন ওরা রেখে গেল, আমাদের তো এগ্রিমেন্টে বলা ছিল যে এগুলো সুইফট ব্রুম কন্ডিশনে থাকবে, বাসা থাকবে ক্লিন, অ্যাজ এ লয়ার হিসাবে আপনি কি করলেন? তখন আমার যেটা প্রথমেই বলতে হয় যে অ্যাজ এ লয়ার হিসাবে কিন্তু আমি বাসা গিয়ে ভিজিট করি না, দ্যাট ইজ নট মাই জব, এটা আমাদের কাজও না। আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি আমরা টাইটেল সার্চ করি। সত্যি কথা বলতে আমি আলাদা একটা পর্বই করব সামনে, যে অ্যাজ এ লয়ার হিসাবে আমার কি কাজ রিয়েল এস্টেটে, বা একজন রিয়েল এস্টেট লয়ারের আমাদের কতটুকু লিমিটেশনস আছে, কতটুকু আমাদের রেসপন্সিবিলিটিস আছে, এবং সেটা আমরা কতটুকু কনভে করতে পারি, কতটুকু নানা লিমিটেশনসের কারণে পারি না, সেটা নিয়ে আমি আলাদা একটা পর্ব করব সামনে, যাতে মানুষের বুঝতে সুবিধা হয় যে আমাদের হাতে কোনো সুপার হিউম্যান পাওয়ার নাই যেটা দিয়ে আমরা এই ধরনের অনেক ইস্যুস রিজলভ করে ফেলবো উইদিন সেকেন্ডস অর মিনিটস। যাই হোক, যেটা বলতেছিলাম যে উনি তখন আমাকে ফোন দিলেন, ফোন দেওয়ার পরে বললেন যে ওমর ভাই বাসায় এরকম গার্বেজ রেখে চলে গেছে। এখন আমি তখন কি করলাম, এই সেলারের লয়ারকে ফোন দিলাম। প্রথমে আমি যেটা করেছি যে উনি যে ছবিগুলো পাঠিয়েছেন সেই ছবিগুলো সব একটা অ্যাটাচমেন্টে করে আমি ইমেল পাঠালাম সেলারের লয়ারকে। ইমেল পাঠানোর পরে সেলারের লয়ারকে আমরা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে দেখো তোমার ক্লায়েন্টস এই জিনিসগুলো রেখে গেছে, এখন তুমি আমাদেরকে কিভাবে এটা রিএম্বার্স করবা, কারণ আমার ক্লায়েন্ট যদি এই জিনিসগুলো সরাতে যায় তার পকেট থেকে মিনিমাম $500 খরচ হবে, এবং সিটির দিক থেকে এই এত ভারী জিনিসপত্র তারা সরাবে না, এটা সরাতে হলে সিটিকে স্পেশাল একটা অর্ডার দিতে হয়, এবং সেটার জন্য সিটি চার্জ করে। এখন অ্যামাউন্টটা এত ছোট, $200, $250, $300, $500 বা $1000, আমি জানি যে এই অ্যামাউন্টটা অনেকের জন্য অনেক বড় অ্যামাউন্ট, কিন্তু আপনি যখন একটা $6 লাখ $7 লাখ দিয়ে একটা রিয়েল এস্টেট পারচেস করবেন তখন আসলে এই অ্যামাউন্টটা কম্পারেটিভলি অনেক ছোট। কিন্তু আমি জানি অনেক ক্লায়েন্টসকে এটা মারাত্মকভাবে বদার করে, যেহেতু বেচারার এটা একটা ফিলিংসের বিষয় যে আমি একটা নতুন বাড়ি কিনলাম, আমি বাসাটায় গেলাম, আমি এখন শিফট করব, গিয়ে দেখি পুরো বাসা গার্বেজে ভরপুর, এটা কি ধরনের ব্যাপার। আসলেই তাই, জিনিসটা খুব হার্টফুল, জিনিসটা কস্টেড, কিন্তু হেল্পলেস। কেন হেল্পলেস? কারণ ওই যে বললাম যে এখানে আপনার আর কোনো অপশন নাই। এখন মনে করেন আপনি বের করলেন যে আসলে এই যে ক্লোজিং যা কিছু হচ্ছে, এটা তো আমি বললাম যে ক্লোজিং পরবর্তী ঘটনা, পূর্ববর্তী ঘটনা বলি। যেমন ধরেন আপনি গিয়ে আবিষ্কার করলেন যে বাসার ভিতরে দুনিয়ার গার্বেজ ফালাই রেখে গেছে, বাসার যেভাবে আপনারা এগ্রিমেন্টে লিখে দিয়েছিলেন যে এই জিনিস ঠিক করতে হবে, যে বাসায় পেইন্ট করতে হবে, অথবা বাসার ডোরনব কাজ করছে না সেটা ঠিক করতে হবে, অথবা গ্যারাজে রিমোট কন্ট্রোলার নাই তার একটা নতুন রিমোট কন্ট্রোলার এখানে সেট করে দিতে হবে। এই জিনিসগুলো আমরা মাঝে মাঝেই ফেস করি, এবং তখন দেখা যায় যে আমাদেরকে ফোন দেয় ক্লায়েন্টস, কারণ তাদেরকে কেউ না কেউ হয়তো অ্যাডভাইস করেছে যে ও তুমি এটা লয়ারকে জানালি, লয়ার এটা ফান্ড হোল্ড ব্যাক করে রেখে দিবে। সত্যি কথা বলতে লয়ারের এই ধরনের কোনো পাওয়ার নাই, বায়ারের লয়ারেরও নাই, সেলারের লয়ারেরও নাই। আপনি যখন আজকে আমাকে জানালেন যে ওমর ভাই কালকে তো আমার ক্লোজিং, আমি বাসাতে ইন্সপেকশন করেছি এবং এই জিনিসগুলো আমি পেয়েছি, তখন কি হয়, আমরা এই জিনিসগুলো হচ্ছে সেলারের লয়ারকে জানাই যে দেখো আমাদের আজকে ক্লোজিং, এই জিনিসগুলো তোমাদের ঠিক করার কথা ছিল, তোমরা এটা ঠিক করো নাই, অথবা আমরা এই যে ছবি পাঠালাম তোমরা গার্বেজ সরাও নাই, অথবা তোমরা বাসা পেইন্টিং করো নাই, অথবা তোমাদের ফ্রিজ কাজ করছে না। তখন সেলারের দিক থেকে দুইটা রেসপন্স আসবে। আমিও যদি সেলারের লয়ার হই আমারও একই কথা, সাধারণত অন্য যারা সেলারের লয়ার তারাও একই কথা। সেই দুইটা রেসপন্সের একটা রেসপন্স হচ্ছে যে সেলার যদি ভালো হয় তাহলে সেলারের লয়ার বা লয়ার যদি তাকে ঠিকভাবে অ্যাডভাইস করে, লয়ার যদি তাকে বলে, তাহলে হয়তোবা তারা বলবে যে ঠিক আছে আমরা একটা ফান্ড হোল্ড ব্যাক করতে রাজি, সেটা $1000 হোক, সেটা $500 হোক, সেটা $2000 হোক, ডিপেন্ডিং অন সিচুয়েশন অ্যান্ড কেস টু কেস। এখন মনে করেন বায়ারের লয়ারের সেলারের লয়ারের পজিশনটা হলো যে না, এই জিনিসগুলো তোমরা যেসব করেছো আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী যতটুকু করার কথা ছিল আমরা সব করেছি, বাকি যা আছে এটা আমরা করব না, অথবা হ্যাঁ আমরা করব বিকাল 5টার পরে, অথবা হ্যাঁ আমরা বাসা এখনও ছাড়ি নাই, কারণ আমাদের বাসা ছাড়তে হবে বিকাল 5টার মধ্যে, তো তুমি এখন যদি ক্লোজিং করতে চাও করতে পারো, ইটস আপ টু ইউ। সত্যি কথা বলতে তখন আমাদের হ্যান্ডস টাইট হয়ে যায়,
কারণ হচ্ছে যে আমাদের এগ্রিমেন্ট অফ পারচেজ অ্যান্ড সেলে বলা আছে যে একটা ডিল কমপ্লিট করতে হবে অন দ্য ক্লোজিং ডেট উইদিন 6 PM। আর ডিল ক্লোজিং বলতে আমরা সাধারণ ইন্টারপ্রিটেশন যেটা বুঝি সেটা হচ্ছে যে দ্য মোমেন্ট উই ট্রান্সফার দ্য ফান্ড টু দ্য আদার লয়ার এবং উই রেজিস্টার দ্য ফান্ড ইনস্ট্রুমেন্ট ইন দ্য টেরাভিউ দ্য ডিল ইজ কমপ্লিটেড। সেই ক্ষেত্রে তখন নিয়ম হচ্ছে যে সেলারের বাসাটা যেভাবে আমাদেরকে দেওয়ার কথা ছিল এগ্রিমেন্ট অনুযায়ী ওইভাবে দিতে হবে। কিন্তু এটা নেগেটিভ সাইড কি? নেগেটিভ সাইডটা হচ্ছে বাই দ্যাট টাইম ইওর মানি ইজ ট্রান্সফার। আচ্ছা, এখন সেলারের লয়ার আমাদেরকে জানিয়ে দিল যে আমরা এখানে কোনো হোলব্যাকে রাজি না, তুমি ক্লোজ করলে করো, না করলে না করো। এরকম যদি একটা সিচুয়েশন হয়, এবং 99% ক্ষেত্রেই এরকম সিচুয়েশনে আমরা পড়ি যে সেলারের লয়ারের থেকে বক্তব্য হচ্ছে যে আমরা এখানে আর কিছু করব না, আমাদের যা করার কথা ছিল আমরা এটা করেছি, আমরা এখানে আর কোনো ধরনের কোনো হোলব্যাকে রাজি না, এখন তুমি কি করবা। তখন এই সিচুয়েশনটা বায়ারের জন্য খুব বাজে একটা সিচুয়েশন হয়। তার কারণ হচ্ছে যে বায়ার এখানে অনেকগুলো স্টেকে আছে। কি কি স্টেকে আছে? প্রথম হচ্ছে যে এগ্রিমেন্ট ভাঙার স্টেক, কারণ হচ্ছে যে আপনি ডিলটার টাইম ইজ অফ এসেন্স, ডিলটা ক্লোজিং করার যে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম রয়েছে সেই টাইমের মধ্যে এটা ক্লোজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার অলরেডি আপনি হয়তো মর্টগেজ অ্যারেঞ্জ করেছেন, অলরেডি হয়তো আপনার হাতে মর্টগেজ রয়েছে এবং আপনি হয়তো বা একজন মর্টগেজ এজেন্টকে পে করেছেন এই মর্টগেজটা আপনার জন্য অ্যাপ্রুভাল করানোর জন্য। আপনি অলরেডি একজন লয়ার এনগেজ করেছেন, আপনি এখানে অনেকগুলো হয়তো আপনার নিজের বাসা ছেড়ে দিয়েছেন, আপনি হয়তো রেন্টাল প্রপার্টিতে আছেন, আপনি হয়তো নিজের বাসা ছেড়ে দিয়েছেন। এই ধরনের নানা সমস্যার কারণে বা নানা সিচুয়েশনের কারণে আপনার তখন অবস্থাটা এরকম হয় যে ইউ উইল হ্যাভ টু ক্লোজ দ্য ডিল বিকজ ইউ ডু নট হ্যাভ এনি আদার অপশন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে তখন আপনার ডিলটা ক্লোজ করতে হয় আন্ডার প্রোটেস্ট, যে হ্যাঁ আমি ডিল ক্লোজিং করছি কিন্তু আন্ডার প্রোটেস্টে, অর্থাৎ তোমার এগ্রিমেন্ট অনুযায়ী এই জিনিসগুলো করার কথা ছিল কিন্তু তুমি এটা করো নাই, ইন ফিউচারে আমি তোমার এগেনস্টে এটা কোর্টে নিয়ে যাব। এই ধরনের আন্ডার প্রোটেস্টে তখন ডিল ক্লোজ করতে হয়। এখন মনে করেন আপনি ডিসাইড করলেন যে না, ও আমার বাসার যেভাবে দেওয়ার কথা ছিল ওইভাবে দেয় নাই, আনলেস দেয়ার ইজ রিয়েলি মেজর ইস্যু, যেমন যে বাসা ভেঙে পড়ে গেছে বা ক্র্যাক ডাউন হয়েছে। এই ধরনের সিচুয়েশন না হইলে, যেসব সিচুয়েশন ধরেন $200-500, $1000, $5000, আমাদের কোর্টের সাধারণত, আমি এটা স্পেসিফিক বলছি না, ইন জেনারেল কোর্টের একটা ভিউ হচ্ছে যে আপনি এই $200, $500, $1000 জন্য আপনি একটা পুরো $6 লাখ বা $8 লাখ বা $300,000, $500,000 ডিল ফেল হতে দিতে পারেন না। তো আলটিমেটলি যে রিস্কটা হয় সেটা হচ্ছে সম্পূর্ণ বায়ারের রিস্ক, অর্থাৎ বায়ারের তখন ডিলটা ক্লোজ করতে হয় বায়ারের নিজের রিস্কে। এবং আমি দুঃখিত, অ্যাজ এ লয়ার হিসাবে তখন আমাদের কিছু করার থাকে না, কারণ এখানে আর কোনো ইন্টারনাল কোনো মেকানিজম নাই। আমরা যেটা করতে পারি, আপনার যে কনসার্ন আছে সেটা আমরা সেলারের লয়ারকে জানাতে পারি, এবং সেলারের লয়ার যদি আমাদেরকে কোঅপারেট করে তখন আমরা ফান্ড হোল্ড ব্যাক করতে পারি। কিন্তু আমি এককভাবে ইউনিল্যাটারালি কোনো ফান্ড হোল্ড ব্যাক করতে অ্যালাউড না। আপনাদের বলতে আমি বোঝাতে চেয়েছি, আমার অনেক ক্লায়েন্টকেই মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে এই পরামর্শগুলো দেওয়া হয়। আমি জানি না এই পরামর্শগুলো কিভাবে আসে যে লয়ার এককভাবে ফান্ড হোল্ড করতে পারে, তো সাদা লয়ারের কাছে গেলে সাদা লয়ার এটা করে দিবে। আসলে এরকম কোনো ব্যাপার নাই। এখানে সাদা লয়ারেরও ব্যাপার নাই, জিউস লয়ারেরও ব্যাপার নাই, কালো লয়ারেরও ব্যাপার নাই, আমরা ব্রাউন লয়ারেরও ব্যাপার না। ব্যাপার হচ্ছে ওই পাশের পার্টিস কোঅপারেটিভ কিনা। ওই পাশের পার্টি যদি কোঅপারেটিভ হয়, যদি লয়ার কোঅপারেটিভ হয়, যদি ওই পাশের সেলার্স কোঅপারেটিভ হয়, তাহলে হোল্ডব্যাক হতে পারে। যদি তারা কোঅপারেটিভ না হয়, তারা যদি এগ্রি না করে, তাহলে কারো সাধ্য নাই হোল্ডব্যাক করার। একটাই ওয়ে আছে, আইদার ইউ ক্লোজ দ্য ডিল or you do not close the deal. You can close the deal under protest or you do not close the deal. Simple. এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে আর কোনো অপশন নাই। যদি কেউ আপনাদেরকে এই ধারণা দেয় যে ও না অমুক লয়ারের কাছে গেলে সে তো আমার ডিলের সময় হোল্ডব্যাক করে রাখছে, সে আপনার ডিলে হোল্ডব্যাক করে রাখছে বিকজ ওই পাশের পার্টিজ রাজি হয়েছে। এখানে কোনো ইউনিভার্সাল রুল নাই যে ওই লয়ার করছে দ্যাট মিনস সব লয়ার করবে বা সব লয়ার এটা করতে পারবে বা রাজি হবে, এরকম কোনো রুল নাই। হয়তো ওই লয়ারই, আমি অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় হোল্ডব্যাক করেছি
বাট অনেক সময় আমরা করতে পারি নাই বিকজ ওই পাশে সেলারের স্ট্রং পয়েন্ট যে না দিস আর টু স্মল ইস্যু যে 200 টাকার গার্বেজ সরাই নাই এই জন্য তুমি এখন আমার ডিলই ক্লোজ করবে না, না আমি এখানে কোনো ফান্ড হোল্ড ব্যাক করবো না, তুমি আইদার ক্লোজ দ্য ডিল অর নট। তখন হয় কি আমরা হুকে পড়ে যাই, কারণ আমরা এমন একটা সিচুয়েশনে চলে আসছি, আমার মর্গেজ রেডি, আমার ফান্ড আমার অ্যাকাউন্টে, আপনার মর্গেজ এজেন্টকে আপনার টাকা দিতে হচ্ছে, রিয়েল এস্টেট এজেন্ট ইনভলভ, আপনার লয়ার ইনভলভ, আপনি হয়তো নিজের বাসা ছেড়ে দিয়েছেন, এরকম একটা সিচুয়েশনে এসে আপনি 200 টাকার জন্য 500 টাকার জন্য ডিল ক্লোজ করবেন না, এটা সম্ভব হয় না। এটা ইললজিক্যাল একটা পজিশন তৈরি হয়। সো আমি যেটা বলবো আলটিমেটলি সেটা হচ্ছে যে আপনি যখন একটা বাড়ি কিনবেন আপনি ধরেই নেবেন যে এটা একটা রিসেল হোম এবং এখানে কিছু প্রবলেম আমার থাকতে পারে। যদি কোনো প্রবলেম না থাকে ভেরি গুড, ইউ আর লাকি। যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি বলি সবসময় আমার ক্লায়েন্টদেরকে বা বলার চেষ্টা করি সুযোগ পেলে যে আপনি $5-10 হাজার এক্সট্রা অলওয়েজ ধরে রাখবেন। যতই আপনি লিখে রাখেন এগ্রিমেন্টে যে এটা ক্লিন সুইফট ব্রোম কন্ডিশনে আমার বাসা দিয়ে যাবে, ওরা দিয়ে যাক, ভালো, ইউ আর লাকি। যদি না দিয়ে যায় আসলে ওই এগ্রিমেন্টটা এনফোর্স করার জন্য কোর্টে যাওয়ার মতো সময়ও আপনার হয়তো নাই। তার চেয়ে বেটার হচ্ছে আপনি ধরেই নেন যে আমি ক্লোজিংয়ের দিন একটা ক্লিনার হায়ার করবো, ওরে আমি $500-1000 দিব, আমার পুরো বাসাটা ক্লিন করে দেবে। দ্যাটস দ্য বেস্ট অপশন। যদি এইটা মানতে অনেক সময় অনেকের জন্য কষ্ট হয়ে যায়, আমি জানি এভরি সিঙ্গেল পেনি কাউন্টস, বাট দ্যাটস দ্য রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। এখন আপনি যদি মনে করেন যে না আমি আসলে সেলারের আশায় বসে থাকবো বা আমার এগ্রিমেন্টে বলা আছে তাইলে ও তো এটা করলো না, তখন আমি ওর স্মল ক্লেমস কোর্টে নিয়ে যাব, যদি আপনার এত সময় থাকে ইউ আর মোস্ট ওয়েলকাম টু ডু দ্যাট। ইনফ্যাক্ট দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু ডু ইট। কিন্তু অনেকের ওই সময় বা ওই অ্যাপ্রোচ থাকে না। আর একটা বিষয় আমার বলতেই হয় সেটা হচ্ছে যে অনেক সময় আমি দেখি যে এগ্রিমেন্টে কন্ডিশন দেওয়া থাকে যে অন আর বিফোর ক্লোজিং এই কাজগুলো শেষ করতে হবে, কিন্তু কোথাও বলা থাকে না যে এই কাজগুলো যদি শেষ না হয় তাহলে সেটার কনসিকোয়েন্স কি। আপনার তো বলা থাকতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি বাসায় গেছেন দরজা ভাঙা দেখছেন, আপনি বললেন যে দরজাটা ঠিক করতে হবে অন আর বিফোর ক্লোজিং। হয়তো বা আপনার ইলেকট্রিক্যাল প্যানেলে কাজ করছেন, আপনার হয়তো একজন সার্টিফাইড ইলেকট্রিশিয়ান এনে ইলেকট্রিক্যাল প্যানেল ঠিক করতে হবে। কিন্তু কথা হচ্ছে আমি বিশেষ করে এটা রিয়ালটরদের বলবো যে আপনাদের এই ক্ষেত্রে একটা দায়িত্ব আছে কনসিকোয়েন্সটা সেট করে দাও। অর্থাৎ তুমি যদি এই জিনিসগুলো করতে না পারো তাহলে অবশ্যই একটা সার্টেন অ্যামাউন্টের ফান্ড হোল্ড ব্যাক করতে হবে। এবং সবচেয়ে যে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুলের জায়গা হয় এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে যখন আপনারা লিখে রাখেন এটা অন অ্যান্ড বিফোর ক্লোজিং, নো, অন দ্য ডে অফ ক্লোজিং ইউ ক্যান নট কনফার্ম যে এই কাজগুলো হয়েছে নাকি হয় নাই। এটা অন দ্য ডে অফ ক্লোজিংয়ের জন্য রাখা ঠিক না, বরং এটা অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে, যে 1 সপ্তাহ আগে ক্লায়েন্ট মাস্ট ভিজিট করবে প্রপার্টি, এই যে কন্ডিশনগুলো আমরা দিয়েছি যে এই জিনিসগুলো ঠিক করতে হবে এগুলো ঠিক হয়েছে কিনা এটা আমার বায়ার্স রিটেন কনফার্মেশন দিবে। যদি কোনো কারণে এটা রিটেন কনফার্মেশন না দেয় তাহলে এগ্রিমেন্ট ইজ নাল অ্যান্ড ভয়েড, অথবা বলতে হবে যে এটা রিটেন কনফার্মেশন না পেলে ম্যান্ডেটরি 5,000, 10,000, 15,000 হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইন ভ্যালু অফ দ্যাট ওয়ার্ক সেটা হোল্ড ব্যাক হবে বায়ারের লয়ারের মাধ্যমে অথবা সেলারের লয়ারের মাধ্যমে। আমরা অলওয়েজ প্রেফার করি যে ইট শুড বি বাই দ্য বায়ার্স লয়ার, কিন্তু এটা হয়তো সেলার্সরা এগ্রি করতে নাও পারে, কিন্তু একটা ম্যান্ডেটরি হোল্ড ব্যাক তখন ওইখানে থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে আসলে এটা ক্লোজিংয়ের দিন এসে আমাদের জন্য নেগোশিয়েট করা খুব কঠিন হয়ে যায়। কারণ আপনি হয়তো গিয়ে আমাকে বলছেন যে ওমর ভাই আমি নিজে গিয়ে দেখে আসছি চোখে যে ও তো এগুলো করে নাই, আমি এই যে ছবি তুলে আপনাকে পাঠাইলাম, আর সেলারের পাশ থেকে সেলারের লয়ার বলবে যে না আমার ক্লায়েন্ট আমাকে কনফার্ম করছে সেইগুলো বলছে। এখন দুইজনেই তার জায়গায় ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ঠিক করবে কে? আমরা তো গিয়ে প্রপার্টি ইন্সপেকশন করে ভিজিট করে দেখি না, তখন এটা ঠিক করার একমাত্র জায়গা হচ্ছে কোর্ট। কিন্তু ওই যে একটু আগে বললাম যে আপনার কি সেই সময় আছে যে আপনি ডিল ক্যান্সেল করে কোর্টে যাবেন? না। তো এই জন্য বেস্ট পলিসি হচ্ছে আপনি অলওয়েজ একটা মানিটারি ভ্যালু পুট করবেন যে হ্যাঁ এই কাজটার দাম $10,000, তুমি যদি এই কাজটা ক্লোজিংয়ের 5 দিন আগে শেষ করতে না পারো, আমরা 4 দিন আগে এই ভিজিটটা করব, আমরা রিটেন কনফার্মেশন দিব। যদি ক্লোজিং এটা তোমরা ঠিকভাবে এই কাজ না করো তাহলে আমাদের বায়ার সাইডের লয়ার অথবা সেলার সাইডের লয়ার $20,000 হোল্ড ব্যাক করবে অথবা $10,000 হোল্ড ব্যাক করবে। যে টাকাটা সম্পূর্ণভাবে অ্যাপ্লাই হবে কন্ডিশন যে
কাজগুলো আমরা মেনশন করেছি ইন দ্য কন্ডিশন সেগুলো শেষ করার জন্য, এবং একটা ইনভয়েস দেওয়া হবে এবং অ্যাকর্ডিংলি হোল্ড ব্যাক মানি অ্যাডজাস্ট করা হবে। তো আজকে আমরা এই পর্যন্তই কথা বলি। আমি সামনের পর্বতে আমাদের বিষয়ে আরও অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি, আসলে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের আজকের এই পর্বটা আপনাদের যারা রিয়েল এস্টেট প্রপার্টি সামনে কিনবেন অথবা কিনেছেন তাদের জন্য আই ওপেনার হবে। আপনারা সামনে আরও কশাস হবেন এবং অনেক প্র্যাকটিক্যালি অনেক কিছু চিন্তা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।